ধ্রুব এবার বিরক্ত হলো, বলল, তুমি আমাকে বারবার চলে যেতে বলছো, অথচ তুমি নিজেও চাও না আমি এখান থেকে তোমাকে না নিয়ে চলে যাই। সব সময় মুখে এক মনে এক তোমার। আই এম রিয়েলি টায়ার্ড নাও অদিতি। অদিতির গলা কেঁপে উঠল। ও ধ্রুবর চোখে চোখ রেখে কেন মিথ্যে বলতে পারে না? কেন ধ্রুব সবসময় ওর মুখে না বলা কথা বুঝে ফেলে? অদিতি অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে আবারও মিথ্যে বলে। আপনি ভুল ভাবছেন, আমি মন থেকেই চাই আপনি চলে যান। ধ্রুব মাথাটা কাত করে তাচ্ছিলের হাসি দেয়। পরপর ভেজা কাপড় বিছানাতে ছুঁড়ে ফেলে এগিয়ে আসতে লাগলো অদিতির দিকে। ও অনেকটাই কাছে আসতেই অদিতি ওর দিকে চেয়ে পিছু হেঁটে গেল। অপ্রস্তুত ভঙ্গিতে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব মাথাটা ঝুঁকে ওর চোখে চোখ রেখে চেয়ে বলে, আবারও মিথ্যা। বারবার যে এত মিথ্যা বলো, তুমি হাঁপিয়ে যাও না? তোফাজ্জল হায়াতের মেয়ে। অদিতি চোখ নামিয়ে ফেলল। আবারও ধরা পড়ে গেছে। ধ্রুব ওকে ঘাটালো না, ওর মনের উপর জোর দেখালো না, বরং বড্ড শান্ত নরম গলায় বুঝালো, আমাকে নিয়ে এত চিন্তা না করে নিজের জন্য করো। ভর দুপুরে এক নওজোয়ান ছেলের ঘরে একা একা এসেছো। তোমার প্রেম বিরোধী বাবা জানলে তো। ধ্রুব গলায় হাত দিয়ে মেরে ফেলার ভঙ্গি করলো। অদিতি ভ্রু কুচকে তাকালো। ধ্রুবর মজা করা ওর একটুও ভালো লাগেনি। ধ্রুব অদিতির নাকের ডগায় তাজা তাজা রাগ দেখে মৃদু হেসে ওর নাকে আলতোভাবে আঙুল ছুঁয়ে বলল, ডোন্ট ওয়ারি, আই উইল বি ফাইন। অদিতি নাকে হাত চেপে ধরলো। নাকটা যেন লাল হয়ে গেছে ওর। ধ্রুব নিজের মতো করে দরজা খুলে বেরিয়ে গেল। সে বাইরে যেতেই অদিতি দ্রুত ঘোমটা টেনে মাথা ও মুখ ঢেকে নিল। নিচে নেমে একবার দেখে নিল কেউ আছে কিনা। কেউ নেই দেখে এক দৌড়ে ঘরে ঢুকে গেল। দুপুরে সবাই খেতে বসেছে। ধ্রুবর পাশে বসেছে অদিতির ছোট ভাই ইফাজ। তোফাজ্জল সাহেব ছেলের মাছের কাটা বেছে দিচ্ছেন। ধ্রুব খেতে বসে খাবারের আইটেম দেখে কিছুটা বিরক্ত হলো। সবজির আধিক্য শুধু। একটা মাছের তরকারি আছে, অথচ ধ্রুব মাছ পছন্দ করে না। ও মুখ কুঁচকে ফেলেছিল। পরপর স্বাভাবিক মুখভঙ্গি করে খেতে বসলো। ধ্রুব সবজি পাতে তুলবে, তার আগে অদিতির মা ফাহিমা ভুনা মাংসের একটা বাটি রান্নাঘর থেকে এনে ধ্রুবকে দিলেন। ধ্রুবর হাতে সবজির চামচ ও অবাক হয়ে ফাহিমার দিকে তাকিয়ে আছে। ফাহিমা হেসে বলেন, তুমি শহর থেকে এসেছো? এই সবজি মাছ হয়তো তেমন খেতে পারবে না, এটা নাও, আমার বড় মেয়ে বানিয়েছে। বড় মেয়ে মানে তো অদিতি। ধ্রুব বাটির দিকে তাকিয়ে হঠাৎ আরো এক দফা ওই মেয়েটার প্রেমে পড়ল। ইচ্ছে করছিল তখন ছুটে গিয়ে ওই মুগ্ধ মেয়েটাকে জড়িয়ে ধরতে। ও নিজের অনুভূতির দাবানল সামনে ফাহিমার দিকে চেয়ে মুচকি হেসে বলে, থ্যাংক ইউ আন্টি। ধ্রুব মাংস দিয়ে খেতে খেতে বারবার অদিতির কথা মনে করছিল। অদিতি লক্ষ্য করেছে ও জানে ধ্রুব এসব খেতে অভ্যস্ত নয়, তাই নিজের হাতে মাংস রান্না করেছে। ধ্রুবর হৃদয়ে প্রশান্তিতে ভরে উঠল। তোফাজ্জল সবার আগে খাওয়া শেষ করে উঠে গেলে ইফাজ বাবার যাওয়ার দিকে চেয়ে হাফ ছাড়ল। সঙ্গে সঙ্গে ধ্রুবর বাহুর শার্ট চেপে ধরে বলে, ভাইয়া, তোমার নাকি ক্যামেরা আছে? ধ্রুব খাওয়া থামিয়ে ইফাজের দিকে তাকায়, বলে, হ্যাঁ, আমি ফটোগ্রাফি করি। ইফাজ চোরের ন্যায় আশপাশটা সতর্ক চোখে দেখে নিয়ে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? আমি তোমাকে একদম বিরক্ত করব না, শুধু তোমার ছবি তোলা দেখব। ধ্রুব ইফাজের বাচ্চা বাচ্চা কথা শুনে মাথা নাড়ালো, মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে, নেব, আগে খাওয়া শেষ করো। ইফাজ খুশিতে ঝটপট খাওয়া শেষ লাগলো। ধ্রুব গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটছিল। ইফাজ পাশ দিয়ে খুশিতে দুলতে দুলতে হাঁটছিল। ধ্রুব ক্যামেরা হাতে ছোটখাটো ছবি তুলছিল। ধ্রুব ফোকাস করছিল ক্যামেরা। ইফাজ তখন ধ্রুবর আঙ্গুল চেপে ধরে বলে, ভাইয়া, ছবিগুলো দেখি না একটু। ধ্রুব মানা করলো না, নিচের দিকে ঝুঁকে এসে ইফাজের বারবার হয়ে ওকে সব ছবি দেখালো। ইফাজ ছবি দেখছে, দেখতে দেখতে ধ্রুবর দিকে তাকালো। ও একটু দোনামোনা করছে, ধ্রুব হয়তো সেটা বুঝতে পারলো। ও ইফাজের বাচ্চা বাচ্চা মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, ছবি তুলতে চাও তুমি? ইফাজের খুশি দেখে কে, ও লাফিয়ে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ। ধ্রুব ইফাজের চুল এলোমেলো করে দিয়ে ক্যামেরা ওর হাতে ধরিয়ে দিয়ে বলে, তুলো। ইফাজ হাসি মুখে ক্যামেরা হাতে নিল, কিন্তু ছবি তোলার বেলায় তার মন খারাপ হয়ে গেল। ও তো শেখেনি কিভাবে ক্যামেরা ব্যবহার করে। ধ্রুব ইফাজকে ক্যামেরা হাতে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে বলে, কি, ছবি তুলবে না? ইফাজ ক্যামেরা ফিরিয়ে দিল মন খারাপ করে, বলল,
আমি ক্যামেরা চালাতেই জানি না, যদি নষ্ট করে ফেলি। ধ্রুব শুনে এই হায়াত পরিবারের ছেলে মেয়েগুলো একটু বেশি ভদ্রসভ্য, অথচ জামাই পাবে চূড়ান্ত উগ্র অসভ্য কাউকে। তোফাজ্জল হায়াতের ভাগ্যের উপর হঠাৎ করে বড্ড আফসোস হলো ধ্রুবর। ধ্রুব ইফাজের দিকে চেয়ে নরম কণ্ঠে বলে, আসো আমি শেখাই। ধ্রুব রাস্তায় হাঁটু গেড়ে বসে ইফাজের সমান হলো। পেছন থেকে ওর হাত ধরে দুটো হাত ক্যামেরায় ছুলো। ইফাজের হাতে হাত ধরে তারপর ক্যামেরা কিভাবে চালাতে হয় সেটা শেখাতে লাগলো। ইফাজও খুব মনোযোগ দিয়ে দেখছিল ধ্রুবর শেখানো। ধ্রুব শেখানো শেষ করতেই ইফাজ নিজে নিজে একটা ছবি তুলল। ছবিটা ছিল একটা গরুর গাড়ির, যা বেশ ভালোই এসেছে। নিজের তোলা ছবি দেখে ইফাজ খুশি হয়ে লাফিয়ে উঠল, বলল, ভাইয়া দেখো না, ছবিটা সুন্দর না? ধ্রুব দেখে ছবিটা ততটা স্পষ্ট আসেনি, কিন্তু ইফাজের খুশি দেখে ধ্রুব শান্ত স্বরে বলে, জোস ছবি তুলেছো তুমি, আরো তুলবে? ইফাজও উচ্ছ্বাসিত গলায় বলল, হ্যাঁ, আরও তুলবো। ধ্রুব মানা করলো না, ওরও ভালো লাগছিল ইফাজের পাগলামোগুলো। ও ইফাজের দিকে চেয়ে আশকারা দেখিয়ে মৃদু হেসে বলে, যত ইচ্ছে তুলো, আজকের দিনের জন্য এই ক্যামেরা তোমার। ইফাজ অবাক হয়ে বলে, সত্যি তোমার ফিল্ম শেষ হয়ে যাবে না তো? ধ্রুব হাসি মুখে জবাব দিল। আমার কাছে আরো আছে, তুমি ছবি তুলতে থাকো। ইফাজে এটা শুনে খুশিতে নাচতে নাচছে যা দেখছে সেটারই ছবি তুলতে লাগলো। ইফাজ ছবি তুলে তুলে ধ্রুবকে দেখাচ্ছে। ধ্রুব তার পাশেই হাঁটছিল, মাঝে মধ্যে ইফাজকে টুকটাক নতুন কিছু শিখিয়েও দিচ্ছিল। একসময় ধ্রুবর হঠাৎ কি মনে হলো, সে হাঁটতে হাঁটতে ইফাজকে জিজ্ঞেস করলো, ইফাজ, তোমার বাবা বলছিলেন আজ তোমাদের বাড়িতে মেহমান আসবে। কে আসবে জানো? মিথ্যে কথা। তোফাজ্জল এমন কোনো কথাই বলেনি ধ্রুবকে, কিন্তু ধ্রুব ইফাজের মুখ থেকে কথাটা টেনে বের করার জন্যই কথা তুলেছে। ইফাজ এক চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে ক্যামেরার লেন্স দেখতে দেখতে জবাব দিল, আজ না, আগামীকাল আসবে ওরা। ধ্রুব যেন এবার সুযোগ হাতে পেল। ও ভ্রু কুচকে ফেললো, জিজ্ঞেস করলো, ওরা কারা তুমি জানো? ইফাজ ছবি তুলতে তুলতেই বলল, আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শুনে ধ্রুবর চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে গেল। ও হাত মুষ্টিবদ্ধ করে ফেলে নিজেকে সামলানো গলায় স্বর যথাসম্ভব নরম রেখে প্রশ্ন করে গেল। ছেলে কি করে? ইফাজ নিজের মতো করে জবাব দিল, দুলাভাই তো ঢাকায় চাকরি করেন, মা বলছিলেন ওনার ঢাকায় একটা কাপড়ের ফ্যাক্টরি আছে। দুলাভাই শব্দটা শুনে ধ্রুবর মুষ্টি শক্ত হয়ে গেল। তার উপর তার প্রতিদ্বন্দ্বী কিনা একজন ম্যানেজার, অথচ সে কিনা একটা ম্যানেজারের জন্য মাথায় ৮০ কেজি ওজনের জেলাসি পুষে রেখেছে। এমন শত ম্যানেজার ধ্রুবর আশেপাশে ঘুরঘুর করে। ধ্রুবর রেগে ইফাজের হাত থেকে ক্যামেরা নিয়ে নিল। ইফাজ ক্যামেরা খুইয়ে অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রইল, মন খারাপ নিয়ে বলল, আর ছবি তুলবো না? তুমি তো বলেছিলে আজ সারাদিন ক্যামেরাটা আমার। ধ্রুব হাসার চেষ্টা করে ক্যামেরা নিজের হাতে রেখে বলল, এটা আমার ক্যামেরা, বাট আমি এটা তোমাকে দেব যখনই তুমি চাইবে, কিন্তু ওয়ান কন্ডিশন। ইফাজের মলিন মুখে হাসি ফুটল। সে ধ্রুবর শার্ট ধরে টান দিয়ে বলে, বলো না কি সত্য? ধ্রুব ক্যামেরা ওর কাঁধে ঝুলিয়ে হাঁটু গেড়ে ইফাজের মুখোমুখি বসে। ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলতে লাগলো, আজ থেকে তুমি আমার শালা। যখনই আমরা দুজন একা থাকবো তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে। ইফাজের চোখ এই কথা শুনে চড়ক গাছ হয়ে গেল। ও বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, কিন্তু তুমি তো আপুকে বিয়ে করনি, তোমাকে কেন দুলাভাই ডাকবো? ধ্রুব বিরক্ত হলো। ছোট প্যাকেটে বড় ধামাকা এই পুচকে ছেলে, বাপের মতোই শিয়ানা ভীষণ। ধ্রুব একটু ভেবে নিল, পরপর মুচকে এসে বোঝাতে লাগলো আবল তাবল। আমার বিয়ে হচ্ছে না, পাত্রী পাচ্ছি না বিয়ে করার জন্য, কিন্তু আমার একটা শালা পাওয়ার ভীষণ শখ, যে আমাকে দুলাভাই বলে ডাকবে। বউ নেই তাই শালাও পাচ্ছি না। তোমাকে আমার ভালো লেগেছে, আজ থেকে তুমিই আমার শালা, ঠিক আছে? ইফাজের চোখ টলমল করে উঠল। ধ্রুব দুঃখ ভরা কাহিনী শুনে ওর চোখ ভিজে এলো। ও দুঃখী ধ্রুবকে সান্ত্বনা দিতে ওকে হঠাৎ জড়িয়ে ধরলো। ধ্রুবও ভেবাচাকা খেয়ে গেল। ও তবুও এক হাতে তুলে ইফাজের পিঠে রেখে বদলালো। ইফাজ নাক টেনে বলল,
আর কষ্ট পেও না তুমি। আজ থেকে তুমি আমার দুলাভাই। ধ্রুব ইফাজের বাচ্চামো ও সরলতা দেখে হেসে ফেললো শব্দ করে। ইফাজ মুখ উঠালো ধ্রুবর কাঁধ থেকে। ধ্রুব হাসি ওর ইমোশনকে অপমান করে ফেলেছে। ধ্রুব হাসতে হাসতে ইফাজের চুল এলোমেলো করে দিয়ে বলে, আমাদের শালা দুলাভাই জুটি জোস হবে শালা বাবু। ধ্রুব এখনো হাসছে। ইফাজ মুখটা ফুলিয়ে ওর হাসি দেখছে। তার অযথা হাসি ইফাজকে এবার বিরক্ত করতে লাগলো। ইফাজ দুহাত কোমরে রেখে নাক ফুলিয়ে বলল, তুমি হাসছো কেন? ধ্রুব হাসি থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ইফাজের হাত ধরে ওকে টেনে ওর ছোট্ট মোট্ট শরীরটা নিজের সঙ্গে মিশিয়ে নিতে নিতে বলল, আমার বোঝা হয়ে গেছে কেন ও এত সরল। তোমরা তোমাদের মায়ের জিন পেয়ে গেছো, বাট আই লাভ ইট। ইফাজ ধ্রুবর কাঁধে মুখ গুজে শুধু শুনেই যাচ্ছিল কথাগুলো, অথচ এসব কথার মানে ও এক বিন্দু বোঝেনি। ইফাজ আর ধ্রুব হাঁটছে। ইফাজের হাতে ক্যামেরা, ও ছবি তুলছে। ধ্রুব হাঁটতে হাঁটতে বলল, ইফাজ, তোমার আপুকে যে ছেলে দেখতে আসবে সে কি ধরনের মানুষ? ইফাজ ক্যামেরা তোলা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অন্যমনস্ক গলায় বলল। ধুর। সঙ্গে সঙ্গে ধ্রুব তাকালো ইফাজের দিকে। ইফাজ চমকে ওঠে। ও ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন আবার যদি ধ্রুব ওর হাত থেকে ক্যামেরাটা নিয়ে যায়। ইফাজ দ্রুত জিভ কেটে বলে, সরি সরি, ওই ভাইয়ের নাম ফারদিন হোসেন, আব্বুর বন্ধুর ছেলে। ধ্রুব শান্ত হলো। ছেলের বুদ্ধি আছে যথেষ্ট। ধ্রুব এবার মুখ্যম কথাটাই তুলে ফেলল। ইফাজ, তোমার একটা সাহায্য দরকার আমার, করবে? ইফাজ ছবি তোলা বাদ দিয়ে অবাক চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ইফাজের চাহনি দেখে আগেভাগে সাবধান হয়ে লোভনীয় অফার তুলল দ্রুতই। সাহায্য করলে তুমি যা চাইবে তা পাবে, এমনকি এই ক্যামেরাটাও ফর লাইফ টাইম। ইফাজের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে খুশিতে লাফিয়ে উঠে বলল, কি কাজ দুলাভাই? ধ্রুব আর ইফাজ সারা দুপুর ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে বেরিয়েছে। বাড়ি ফেরার কিছুটা পথ আসতেই তারা দেখে একটা জায়গায় মানুষের অনেক ভিড় জমে আছে। গ্রামের মানুষজনও সেদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইফাজের মনে আশঙ্কা ও ভয় পেয়ে ধ্রুবর এক আঙ্গুল চেপে ধরল। ধ্রুব ইফাজের ধরে থাকা আঙ্গুলের দিকে একবার চেয়ে ভ্রুকুচকে সামনের দিকে তাকালো। গ্রামের মানুষ হইচই করছিল কিছু একটা নিয়ে। ধ্রুব এগিয়ে গিয়ে ঘটনাটা দেখতে চাইল, কিন্তু মাঝপথে ইফাজ ধ্রুবর আঙ্গুল ধরে আটকে ফেলে। বলে, দুলাভাই যেও না, যদি আমরা ফেসে যাই। ধ্রুব ইফাজের কথায় কান দিল না। সামনে ভিড়ের দিকে চেয়ে ভ্রুকুচকে শুধু বলল, কিচ্ছু হবে না, আসো আমার সঙ্গে। ইফাজ ধ্রুবর আঙ্গুল ছেড়ে হাত চেপে ধরল ভয়ে। ওরা এগিয়ে গেল। সেখানে পৌঁছানোর পর দেখতে পেল একটা ছেলে মেয়েকে ঘিরে সবাই ভিড় জমিয়েছে। গ্রামের মানুষ ছেলে মেয়েটার দিকে ঘৃণা ও অবজ্ঞার চোখে তাকিয়ে আছে। সবাই একটা বিষয় নিয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। ছেলেটার মুখে মাস্ক ছিল, যা খুলে ফেলা হয়েছে। মেয়েটার বোরখার উপর নিকাব পরা। ধ্রুব আশেপাশের কথা শোনার পর বুঝলো এ দুজন এই গ্রামে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকেরা এদের নিয়ে চূড়ান্ত কঠোর সমালোচনায় দেখে ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ও যা শুনেছে তা নিজের চোখে দেখতে পেয়ে সে বিস্মিত। ও কেন যেন স্পষ্ট ওই ছেলের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে, আর মেয়েটার জায়গায় অদিতি। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে ছেলে মেয়েটিকে কঠোর শাস্তি দিতে হবে। পবিত্র গ্রামের মাটি অপবিত্র করার সাহস দেখানোর জন্য তারা দায়ী। তোফাজ্জল হায়াতকে খবর দেওয়া হয়েছে। তার বাড়িতে আজ বিচারের আসর বসবে। ধ্রুব তাদের এই আচরণ দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে? প্রেম করলেই এমন শাস্তি দিতে হবে? ধ্রুব কিছু বলার চেষ্টা করল। আপনারা ঠান্ডা হন প্লিজ, সামান্য প্রেমই তো করেছে, এখানে প্রবলেম কি? চারপাশের উত্তেজনা ধ্রুবর কথা শুনে আচমকায় স্তব্ধ হয়ে গেছে। ইফাত ধ্রুবর আঙ্গুল চেপে ধরল ভয়ে। তার দুলাভাই এসব বলছে টা কি? গ্রামের লোক ধ্রুবকে আগাগোড়া দেখছে। এই শহরের ছেলে গ্রামে কোথায় এসেছে? ধ্রুব ওদের বাঁকা চোখে তাকানোকে পাত্তাই দিল না। নিজের মতো করে বলে গেল, আপনাদের মনে হচ্ছে না যে আপনারা বেশি করছেন? ছেলে মেয়ে অ্যাডাল্ট নিজেদের মনমর্জি প্রেম করেছে, হোয়াটস রং উইথ দ্যাট? ইফাজের মাথায় পড়ে বাজ ও আশেপাশের লোকের অবাক দৃষ্টি। ওদের কারো কারো রুড দৃষ্টি দেখে ভয় পেয়ে ধ্রুবর টি শার্ট টেনে ধরে। ভাইয়া চলো এখান থেকে চলে যাই,
আব্বা শুনলে আমাদের মেরেই ফেলবে। চলো না। ইফাজ বারবার ধ্রুবকে টানছিল, ধ্রুব যায় না। ও তখনও স্থির ভঙ্গিতে সেভাবে দাঁড়িয়ে থাকে। ও শুনতে চায় গ্রামে এসব হচ্ছেটা কি। ওর ভ্রু কুচকানো। এ পর্যায়ে একজন মধ্যবয়স্ক লোক ধ্রুবর কাঁধে ধাক্কা দিয়ে শাসিয়ে ওঠে। আই ছেলে, গ্রামের মুরব্বীদের সিদ্ধান্তের উপরে কথা বলার সাহস হয় কেমনে তোমার? ধ্রুব সেই ধাক্কায় পিছিয়ে যায়, বুকের দিকে একবার চেয়ে পরপর শান্ত চোখে ওই লোকটাকে দেখে। শুধু এটুকুই বলে, গায়ে হাত দিবেন না। ওই মধ্যবয়স্ক লোক তবুও এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব পেছাতে থাকে। ওর রাগ ধীরে ধীরে বাড়ছে, যে কোনো মুহূর্তেই ঘুষি পড়তে পারে। ওই লোক ধ্রুবর বুকে ধাক্কা দিতে দিতে বলে, প্রেমের পক্ষে থাকো, আল্লাহর বিরোধিতা করো, সাহস কম না তোমার। ধ্রুব পেছাতে থাকে। ধ্রুবর আঙ্গুল চেপে ইফাজও পেঁচায়। এক পর্যায়ে ধ্রুব থামে, আর পেছায় না। ওই লোক এবার চূড়ান্ত খারাপ কথাটাই বলে ফেলে। গ্রামের কোনো ছেলেরে পছন্দ হয়েছে, নিজের রাস্তা ক্লিয়ার করতেছস নাকি? ব্যাস, ধ্রুবর রাগ এবার তুঙ্গে উঠে যায়। ও রক্তলাল চোখে চেয়ে হাত উঁচিয়ে ঘুষি বসাতে উদ্যত হলো। ইফাজ ভয়ে ধ্রুবর আঙ্গুল ছেড়ে দুহাতে চোখ চেপে ধরে। তবে ধ্রুবকে আটকে দিল অন্য একজন বৃদ্ধ। ধ্রুবর হাত চেপে ধরতেই ধ্রুব চেঁচিয়ে ওঠে, ছাড়ুন আমাকে। বেটার কত বড় সাহস! কাকে নিয়ে কি বলছে? আমি ধ্রুব থমকে উঠে থেমে গেল হঠাৎ। কি বলতে চাচ্ছিল? ধ্রুব ঠান্ডা হয়ে যায়, একদম হাত নামিয়ে গায়ের টি শার্টের ময়লা ঝাড়তে ঝাড়তে ভ্রু কুচকে সামনে থাকা লোকটার দিকে যায়। মধ্যবয়স্ক ওই লোকটার চোখে উপহাসের হাসি। ধ্রুব চোখ উল্টে ফেলে হতাশায়। নিজেকে সামলাচ্ছে ও অদিতির জন্য, অথচ এরা ওকে ভালো থাকতেই দিচ্ছে না। এইসবের পর ইফাজ ধ্রুবকে টেনে নিতে লাগলো বাড়ির দিকে। ধ্রুব ইফাজের সঙ্গে হাঁটছিল ঠিকই, কিন্তু বারবার পেছনে তাকিয়ে দেখছিল গ্রামের মানুষদের উন্মুক্ত আচরণ। বাড়ি পৌঁছানোর পর দেখতে পেল তোফাজ্জল হায়াতের উঠোনে বিচার সভা বসার জন্য চেয়ার টেবিল সাজানো হয়েছে। ফাহিমা তখনও চুলায় চা বসিয়েছেন। ইফাজ বাড়ি ঢুকতে না ঢুকতেই তাকে কাজে লাগিয়ে দেওয়া হলো। হঠাৎই ধ্রুব দৃষ্টি গেল এক চেয়ারে হাতে দাঁড়ানো অদিতির দিকে। ধ্রুব তাকিয়ে রইল। ওর চোখ অদ্ভুতভাবে ভীষণ শান্ত ছিল। অদিতির চোখে মুখে নীরবতা। ধ্রুব চেয়েছিল অদিতি দীর্ঘশ্বাস ফেলে উঠোনে চেয়ার রেখে ভেতরে চলে গেল। এরই মধ্যে তোফাজ্জল হায়াতের উঠোনে লোকজন গিজগিজ করতে লাগলো। গণ্যমান্য লোকেরা চেয়ারে বসেছেন, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে। মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেই ছেলে মেয়েটিকে। দুজনই অবিরাম কাঁদছে। ছেলেটির মা বাবা লজ্জায় মাথা নত করে আছে। মেয়েটির বাবা গাছ ধরে দাঁড়িয়ে আছে, চোখে পানি, যে কোনো মুহূর্তেই জ্ঞান হারাবেন। বিচার শুরু হলো। ধ্রুব একপাশে দাঁড়িয়ে আছে। অদূরে জানলার পর্দার ফাঁকে অদিতির অর্ধেক মুখটুকু দেখা যাচ্ছে। তোফাজ্জল হায়াত বিচারে এলেন। সবাই জায়গা ছাড়লো ওনার জন্য। তোফাজ্জল সকলের মধ্যমণি হয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসলেন। তার চোখে ছিল শীতল দৃষ্টি। গ্রামের লোকজন জানালো। সঙ্গে সঙ্গে ছেলেটি প্রতিবাদ করে বলল, আমরা কোনো অশ্লীল কাজ করিনি, আমরা শুধু দেখা করেছিলাম। তোফাজ্জল হাত তুলে ছেলেটিকে থামিয়ে দিলেন। ছেলেটি হাত দেখে থেমে গেল। তোফাজ্জল তারপর ছেলেটার পরিবারের দিকে তাকিয়ে বলে, আপনারা কিছু বলবেন? ছেলের বাবা কাঁদতে কাঁদতে বলেন, আপনি যা সিদ্ধান্ত নেন নিন, ওকে আমি আজ থেকে গ্রামবাসীর সামনে ত্যায্য করলাম। ছেলেটি হতবাক হয়ে চিৎকার দিয়ে বলে। আব্বা! ছেলের চিৎকারে মুচড়ে পড়েন উনি, কিন্তু এক ঘরে করে দেবার ভয়ে শাসিয়ে উঠলেন। চুপ! তোর মা মরার পর আমি তোকে কত কষ্টে বড় করেছি, যাতে তুই বড় হলে রঙল্লা করতে পারিস, এই জন্য? শালা জানোয়ার! ছেলে চোখ বুজে ফেলছে। বাবার মুখে নিজেকে নিয়ে ঘেন্না ও রু অবধি কাঁপিয়ে তুলছে যেন। তোফাজ্জল ওসব দেখেন না। উনি মেয়ের পরিবারকে জিজ্ঞেস করলেন, আপনাদের কিছু বলার আছে? মেয়েটার পরিবারও একই সুরেই কথা বলে। মেয়েটার বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন, মেয়েটি এবার শব্দ করে ফুপিয়ে কেঁদে ফেলে। ছেলে হয়তো মেয়ের কান্না শুনে অপরাধ বোধেই ভুগে। ও এবার আর কোনো উপায় না পেয়ে সোজা তোফাজ্জল হায়াতের পায়ে পড়ে গেল। তোফাজ্জল ওভাবে বসে নড়লেন না জায়গা থেকে। ছেলে পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো।
চাচা, আমি ওকে বিয়ে করে ফেলবো। আমাদের সম্পর্ক আমি হালাল করে দিব। প্লিজ, তবু এত বড় শাস্তি দেবেন না আমাদের। তোফাজ্জল হায়াত পা সরিয়ে ফেলেন। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়লে মেয়েটা হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে চাইলে তাকে আটকে ফেলা হলো। ছেলেটা চোখ মুছে উঠে দাঁড়ালো। তোফাজ্জল কঠোর কণ্ঠে বললেন, প্রেম করার আগে এই প্রস্তাব দিলে আমরা মেনে নিতাম। হারাম কাজ করার আগে কেন হালাল করার কথা মাথায় এলো না? ধ্রুব শুনতে থাকে। ছেলেটি বিষণ্ণ গলায় বলল, ওর পরিবার মানবে না, আমি বেকার তাই। তাছাড়া আমি ভয় পেয়েছিলাম, তাই আপনাদের কাছে যেতে পারিনি। তোফাজ্জল হায়াত বললেন, আমি তোমাকে চাকরি দিতাম, তুমি আমার কাছে কোনোদিন আসোনি। ছেলেটি উত্তর দিল, আমি ভয় পেয়েছিলাম চাচা। আপনি প্রেমের এত ঘোর বিরোধী, যদি কিছু করে ফেলতেন। তোফাজ্জল আশেপাশে তাকিয়ে সবার জবাব নেওয়ার জন্য বললেন, আমি এই গ্রামের কাউকে সৎ পথে সাহায্য করতে অস্বীকার করেছি আজ অবধি? কেউ কি কখনো আমার কাছে আসতে ভয় পেয়েছে? গ্রামের লোকেরা একে অন্যের দিকে তাকালো। শেষমেশ সবাই মাথা নেড়ে তোফাজ্জলের অবদানের কথা এক বাক্যে স্বীকার করলো। তোফাজ্জল এবার ছেলেটার দিকে তাকালেন, বললেন, হারাম তো হারামই। এবার অন্যদের সঙ্গে যা ঘটেছে তোমাদের সঙ্গেও তাই ঘটবে। এই কথায় যেন পুরো উঠোনি হইচই লেগে গেল। ছেলেটি এবার নিজেই কেঁদে ফেলল। তোফাজ্জল হায়াত উঠে দাঁড়ালেন, সবার উদ্দেশ্যে বললেন, ওদের এখনই বিয়ে দেওয়া হবে, কাজে আনা হোক। তারপর তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবে। যেহেতু তোমাদের মা বাবা তোমাদের ত্যায্য করেছে, তাই তাদের একঘরে করে দেওয়া হবে না। তবে যদি তাদের সঙ্গে তোমাদের পরিবারের কোনো যোগাযোগ প্রমাণিত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছেলেমেয়ের বাবারা সবাই হতবুদ্ধি হয়ে তোফাজ্জলের দিকে চেয়ে রইল। ও থমকে গেছে জানো। মুহূর্তেই কোলাহল শুরু হয়ে গেল। তোফাজ্জল নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ পেছন থেকে সেই ছেলেটি চিৎকার করে ডেকে ওঠে। হায়াত সাহেব দাঁড়ান। ছেলেটার চিৎকারে তোফাজ্জল থামেন। পেছন ফিরে গম্ভীর শান্ত দৃষ্টিতে ছেলেটিকে দেখলেন। সঙ্গে উপলব্ধি করলেন ওর চোখের হিংস্রতা, প্রতিশোধ পরায়ণতা। ছেলেটি এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো না। তার চোখে ছিল অদ্ভুত এক ভাষা। সে তার ভেজা চোখ দুটো তোফাজ্জলের চোখে রেখে বলল, আপনি এত প্রেম বিরোধী, লোকের ভালোবাসার উপর আঙ্গুল তোলেন। যদি কোনোদিন আপনার ছেলে মেয়ে প্রেম করে, তখন কি করবেন? তখন কেমন বিচার করবেন? ধ্রুব থমকে তাকিয়ে রইল। ওর নিঃশ্বাস আটকে গেছে। তোফাজ্জলের জবাব শোনার জন্য ওর ভেতরটা ছটফট করছে। তোফাজ্জল গ্রামবাসীর দিকে তাকালেন। সবার চোখে এক অদ্ভুত কৌতূহল। তোফাজ্জল গভীর শ্বাস নিলেন। দু মুহূর্ত না ভেবে বলে ফেললেন, সেদিন আমি নিজের হাতে আমার মেয়েকে খুন করব। ধ্রুব বিস্ময় হয়ে তাকালো তোফাজ্জলের দিকে। ওর হৃদয়ে তখন টকবগিয়ে রক্ত ছুটছে। ধ্রুব যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। একজন বাবা এমন কথা কিভাবে বলতে পারে? ধ্রুব অবাক হতভম্ব চোখে জানলার দিকে তাকিয়ে অদিতির চোখটুকু আজ শান্ত স্থির। ও এসব জানতই, ওর জন্য এসব কথা নতুন নয় আজ। ধ্রুব তাকাতে অদিতি চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বুঝে আজ অদিতির কিছুই বলার নেই। তোফাজ্জল ছেলেটার চোখ থেকে চোখ সরিয়ে গ্রামের সবার উদ্দেশ্যে বলল, আগামীকাল আমার মেয়েকে আমার পছন্দ করা ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। আপনাদের নিমন্ত্রণ রইল, আসবেন। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ শুধু শুনে যায়। তোফাজ্জল তারপর ছেলের কঠিন চোখের দিকে চেয়ে থেকে বলে, মেয়ে ছেলে মানুষ করতে জানতে হয়। আমি দোয়া করি তুমি যেন ভালো বাবা হও। এই কথা বলে তোফাজ্জল নিজের ঘরের ভেতর চলে গেলেন। ছেলেটিকে ঘিরে ধরে গ্রামের লোকেরা শাসাতে লাগলো। কেউ বলল, তুই এভাবে কথা বললি কেন? হায়াত সাহেবের সঙ্গে এভাবে কথা বলতে তোর সাহস হলো কি করে? ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল, তার চোখ ভ্রুকুঞ্চিত। সে তোফাজ্জলের ঘরের দিকে তাকিয়ে রইল। ধ্রুব শুধু এই ছেলেটাকেই দেখতে থাকে, যার মধ্যেও নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। বিচার কাজ শেষ হয়েছে। ধ্রুব ঘরে এসে ঠাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। রীতিমতো ফুঁসছে সে। মন যেন অসংখ্য শব্দ আর প্রশ্নের ভারে চিৎকার করে উঠতে চাইছে। সারাদিনের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। গ্রামবাসীর হিংস্র চাহনি, ছেলেটার অসহায় আকুতি আর তোফাজ্জল আয়াতের কাঠুন্য, সবকিছুই যেন ওর বুকের ভেতরে একটা ভারী পাথরের মতো চেপে বসেছে। ধ্রুব সবকিছুই অসহ্য লাগছে। ও জুতো পায়ে বিছানায় লম্বালম্বি শুয়ে পড়ল।
সারা রাত চোখের পাতা এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছিল না। বারবার মনে পড়ছিল ছেলেটার শেষ প্রশ্ন। যদি আপনার মেয়ে প্রেম করে সেদিন কি করবেন? আর তোফাজ্জল হায়াতে সেই জবাব। নিজের হাতে খুন করব। ধ্রুব অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে চেয়ে থাকে। একসময় অতিষ্ঠ হয়ে আবারও উঠে বসে পড়ে। বাতি জ্বালিয়ে মাথাটা নিচু করে চুপচাপ বসে থাকে। একসময় সেটাতেও শান্তি না মিললে জানলার পাশে গিয়ে দাঁড়ায়। ছাদের আলোয় গ্রামের কাঁচা রাস্তা, উঠোনের মাটি আর দূরে নদীর ঢেউগুলো জলজল করছিল। কিন্তু ধ্রুবর চোখে সেই আলো ধরা পড়ছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ছেলেটার কান্না, মেয়েটার ভীত মুখ আর তোফাজ্জল হায়াতের কঠিন মুখটা। ওই ছেলেটা ধ্রুব হতে পারত, মেয়েটা অদিতি হতে পারত। ধ্রুব ওই ছেলেটার জায়গায় নিজেকে বসিয়ে ভেতরে ভেতরে ফুঁসে উঠল। জানলার গ্রিলে হাত ঠেসে চেপে ধরে কল লাগালো কাউকে। ওপাশ থেকে কল রিসিভ হতেই ধ্রুব হিসিয়ে বলল, লক্ষ্মীপুর গ্রাম, ছেলে ঢাকার ম্যানেজার, খোঁজ নাও। আপাতত এটাই করো বলদ, এর পরবর্তী কাজ আমি জানিয়ে দেব। সকাল সকাল তোফাজ্জল তৈরি হচ্ছেন, বাজারে যাবেন। ধ্রুব তখনও ঘুমাচ্ছিল। সারা রাত অস্থিরভাবে এদিক ওদিক পাইচারি করে সে অনেক কিছুই ভেবেছে, সঙ্গে ইমনের সঙ্গেও আলোচনা করেছে। এসব করতে করতেই ভোর রাতে চোখ লেগেছে। হঠাৎ ঘুমের মধ্যে ধ্রুবর অ্যালার্ম বেজে ওঠে। জীবনে অ্যালার্ম শুনে ঘুম থেকে না ওঠা ধ্রুব এবারেও ভ্রুটু কুচকে মহা বিরক্ত হয়ে হাত দিয়ে মোবাইলের অ্যালার্ম বন্ধ করে ফেলে। তারপর আবারও আরেকটা ঘুম। হঠাৎ করে এই ফ্যানটাও বন্ধ হয়ে গেল। গরমে ধ্রুব অসহ্যভাবে চোখ খুলে ফেলল। বুঝলো কারেন্ট চলে গেছে। রেগে মেগে এলোমেলোভাবে হেলে দুলে চোখ ঘষতে ঘষতে ধ্রুব ঘুম থেকে উঠে বসে। চোখ উল্টে সিলিং ফ্যানের দিকে চেয়ে গালি দিয়ে বসে। বালের কারেন্ট। ধ্রুব ফোন হাতে নিল। ফোনের টাইম দেখতেই তার চোখ কপালে উঠল। শিট! দ্রুত বিছানা থেকে উঠে উদম গায়ে শার্ট খুঁজতে লাগলো। আজ তাকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। ধ্রুব দৌড়ে ড্রয়ারে শার্ট খুঁজছে আর অপর হাতে ঘড়ির কবজিতে লাগাচ্ছে। আর তার পুরো দিন অভিনয় করতে হবে বখাটে উগ্র ধ্রুব থেকে হতে হবে ডিসেন্ট শান্ত ইনোসেন্ট ধ্রুব। এসব মাথায় আগে কখনো আসেনি। গতকাল ইমন একটা বুদ্ধি দিয়েছে। ধ্রুব ফলো করতে চায়নি, কিন্তু ইমন বলেছে জোর দিয়ে এটা করা জরুরি। প্ল্যানের অর্ধেক এটা, তাই না চাইলেও এসব করতে রাজি হয়েছে ধ্রুব। আপাতত ধ্রুবর কাছে অপশনাল প্ল্যান নেই, তাই এটাই ভরসা। রেডি হয়ে ভাঙা আয়নার সামনে দাঁড়ালো ধ্রুব। নিজেকে ঘুরে ঘুরে দেখে হঠাৎ ঠোঁট উল্টে নিজেই নিজের কাঁধে থাপ্পড় দিয়ে বলে, গুড জব ধ্রুব ইয়ামিন। তারপর চুল ঠিক করে বেরিয়ে এলো মেহমানের ঘর থেকে। নিচে নামতেই তার চোখ গেল দুজন কাজের মহিলা বাড়িঘর পরিষ্কার করছে। ধ্রুব সেটা দেখে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। বড় বড় পা ফেলে হেঁটে গেল বড় ঘরে। তোফাজ্জল তখন সবে খেতে বসেছেন। পাশেই বাজারের ব্যাগ এনে রেখেছেন ফাহিমা। ধ্রুব যেতেই তোফাজ্জল তাকালেন। তার দিকে গম্ভীর স্বরে চেয়ার ইশারা করে বললেন, খেতে বসো। ধ্রুব তোফাজ্জলের থেকে চেয়ারে গিয়ে বসে পড়ল খেতে। তোফাজ্জল খেতে খেতেই ফাহিমাকে জিজ্ঞেস করে, ইফাজ কোথায়? ফাহিমা তোফাজ্জলের পাতে আটার রুটি তুলে দিতে দিতে উত্তর দিলেন, ঘুমোচ্ছ? তোফাজ্জল শুনে রেগে গেলেন। রুটি ছেঁড়া বাদ দিয়ে কঠোর স্বরে বলে উঠল, আজ বাড়িতে মেহমান আসবে আর তোমার ছেলে ঘুমাচ্ছে? ডেকে তুলো ওকে, আমার সঙ্গে বাজারে যাবে। ফাহিমা কিছুটা অনুরোধ করে বললেন, সবে ফজর হয়েছে, এখন ঘুম থেকে উঠাবো? তোফাজ্জল কিছু বলবেন তার আগে ধ্রুব খাবার খাওয়া থামিয়ে বলল, আঙ্কেল, আপনি চাইলে আমি যেতে পারি আপনার সঙ্গে। তোফাজ্জল ভ্রু কুচকে গেল মুহূর্তেই। জিজ্ঞেস করলো, তুমি বাড়ির মেহমান হয়ে যাবে আমার সঙ্গে। ধ্রুব নিজেকে নম্র দেখানোর চেষ্টা করে বললেন, আপনি আন্টি আমার জন্য এত করছেন, আই এম গ্রেটফুল ফর দিস। তাই যাবার আগে কিছুটা শোধ করে দিতে চাইছি, বলতে পারেন। ফাহিমা তো গদগদ হয়ে গেলেন ধ্রুবর এমন নম্র ব্যবহারে। তোফাজ্জল না করবেন ভেবেছিল। উনি চুপচাপ ধ্রুবর কথা পাশ কাটিয়ে গেলেন। ধ্রুব সেটা দেখে আবারও বলল, বাজার করা আমি তেমন পারি না, আপনার কাছ থেকে শিখতে চাইলাম। তোফাজ্জল এবার আর না করলেন না, খেতে খেতেই বললেন, আচ্ছা যেও। রাজি করিয়ে অবশেষে ধ্রুব থামল। তোফাজ্জল ধ্রুবকে নিয়ে বাজারে গেলেন। বাজারে সবাই ধ্রুব তোফাজ্জলকে দেখে বারবার তাকাচ্ছিল। একজন তো জিজ্ঞেস করেই ফেলল,
তোফাজ্জল অপ্রস্তুত হয়ে গেলেন। ধ্রুব মনে মনে হাসে। তোফাজ্জল আর চোখে ধ্রুবকে দেখলেও দ্রুত এমন একটা ভাব করলো যেন জীবনেও ধ্রুব এমন আজব কথা শোনেনি। তোফাজ্জল গলা পরিষ্কার করে উত্তর দিলেন, না, বাড়ির অতিথি। কথাটা বলে আবার হাঁটা ধরে। ধ্রুব তোফাজ্জলকে